সজনে পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা হাই প্রেশার তাদের জন্য তো মহৌষধ। কিন্তু আমরা অনেকেই জানি না সজনে পাতা কীভাবে খাওয়া যায়। অনেক রকমভাবে সজনে পাতাকে খাওয়া যায়। আর এই সজনে পাতারই একটা রেসিপি আজকে আমি করে দেখাবো। যেহেতু আমার বাড়িতে গাছ আছে, তাই সজনে পাতা, সজনে ফুল এগুলো বরাবরই আমি খেয়ে থাকি। আজ সেই গাছ থেকেই একদম কচি কচি দেখে কিছু সজনে পাতা তুলে নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে একটা উপকারী পাতা সজনে পাতার রেসিপি আমি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করব। দেখো, সারাদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তাই ভিডিও করব বলে রেইনকোট পরে আসতে হয়েছে গাছতলায়। কিছু পাতা আমি তুলে কচি কচি দেখে, আর জলে পাতার ডালগুলো নুয়ে নুয়ে পড়েছে, সেখান থেকেই কিছু পাতা আমি তুলে নিয়ে যাচ্ছি ঘরে। দেখো, পুরো জঙ্গল তুলে নিয়ে চলে এসেছি। আমার এক কাকিমাও চেয়েছে, তাকেও কিছুটা দেব আর আমি কিছুটা করব। এখান থেকে একদম কচি কচি দেখে পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। আগা দেখে এরকম কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি। এই যে এরকম পাতা নিয়ে নিচ্ছি। এবার সজনে পাতা ছাড়ানোর একটা পদ্ধতি আছে, খুবই সহজ কিন্তু একটু কায়দা। এরকমভাবে কুচিয়ে নিলে কিন্তু সজনে পাতা খেতে ভালো হয় না, ডাঁটাগুলো একটু শক্ত হয়। তাই ডাঁটা থেকে পাতাগুলো এরকম সাজানো থাকে তো দুপাশে, ডাঁটার দুপাশে, সেগুলো থেকে একটু ছাড়িয়ে নিতে হয়। এগুলো খুবই ছোট ছোট বলে এগুলো কুচানোর কোনো ব্যাপার থাকে না। আর যেহেতু আমি গাছ থেকে, আমার নিজের গাছ, তাই আমি একদম আগা দেখে দেখে নিয়ে এসছি। দেখো, পাতাগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি। এই পাতাগুলো বৃষ্টির জলে তো গাছের পাতা সব ধুয়েই যাচ্ছে, তবু আমি ভালো করে এগুলো আবার কলের তলায় নিয়ে ধুয়ে নেব। সজনে পাতা যেহেতু জলে দিলে ভেসে ওঠে, তাই ধোয়া একটু মুশকিলকর। আমি এটার মধ্যেই ভালো করে আগে ঘষে ধুয়ে নিচ্ছি। এরকম করে ধুয়ে নিলে এর মধ্যে যদি কোনো নোংরা টোংরা থাকে তাহলে বেরিয়ে যাবে। তারপরে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে তাতে একটু ভিজিয়ে রেখে দেবো। এই 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। এতে সজনে পাতাগুলো একটু নরমও হয় এবং ধুলোবালি যা থাকে চলে যাবে। 5 মিনিট পর আমি আসছি রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে জল ঠল কিছুই দেব না। যে জলের মধ্যে আমি পাতাগুলো ভিজিয়ে রেখেছি, সেই পাতাগুলো জল থেকে তুলে তুলে গ্যাসে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে এইভাবে তুলে দিলে আর জল দিতে হয় না। এরকম যেহেতু জলে ভেজানো ছিল, আর এখন খুব বৃষ্টিও হচ্ছে, আর আমার গাছের পাতাগুলো একদম আগা থেকে কচি কচি নেওয়া, তাই এর থেকেই জল বেরিয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে আমি ঢেকে এটা বসিয়ে দেব। আমি ঢেকে দিলাম। এবার 3-4 মিনিট পরেই এটা জল ঠল বেরিয়ে, দেখো কীরকম জল বেরিয়ে গেছে। আর সজনে পাতা এমনই পাতা যে এটা না গলে যাবে না। অনেকে খাবার সোডা টোডা দিয়ে এটা সেদ্ধ করে, কিন্তু সেটার দরকার হয় না। ভালো টাটকা কচি পাতা হলে সেটার দরকার হয় না। এবার এই জলটা আমি এই শাকের মধ্যেই শুকিয়ে নেব। যেহেতু এটা প্রচুর ভিটামিন, তাই জলটাকে আমি গেলে ফেলে দেবো না। এই জলটা এর মধ্যেই আমি টানিয়ে নিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। শাকগুলো অন্য একটা পাত্রে জল থেকে শুকিয়ে নিয়ে তুলে নেব। সবগুলো শাক আমি তুলে নিচ্ছি। এরপরে কড়াইটা পরিষ্কার করে আমি আবার ফিরে আসব। এবার কড়াই বসিয়ে দিয়েছি একটু পরিষ্কার করে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলও খুব কম পরিমাণ করব, এটা একটা উপকারী শাক, খুব বেশি তেল দিয়ে ভাজবো না। অল্প তেলই দিয়ে দিলাম, এই 2 চামচ মতো তেল দিলাম। এর মধ্যে আমি 4টে বড়ি দিয়ে
প্রথমে ভেজে তুলে রাখবো। একটু মুখরোচক করার জন্য এইরকম বড়ি বা আমি যেমন করে একটু ভাজবো সেটা করছি। এমনিতেও একটু সামান্য তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়েও খেয়ে নেওয়া যায়। এবার বড়িগুলো তুলে রাখবো। বড়িগুলো তুলে রাখার পরে আমি ওই তেলের মধ্যেই একটা আলুকে ছোট ছোট করে কেটে রেখেছি, সেই আলুগুলো একটু ভেজে নেব। যেহেতু শাক একদম অল্প হয়ে যায়, তাই এটা একটু সুস্বাদু করার জন্যে এইরকম আলু একটু আমি দিই। আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভেজেও আমি তুলে রাখবো। ছোট ছোট করে যেহেতু কেটেছি, তাই আলুগুলো অনেকটাই এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঢেকে ঢেকে এটা ভেজে নিয়েছিলাম। এবার এই আলুগুলো শাকের সাথে তুলে নেব। শাক, বড়ি এবং আলু এইভাবে আমি তুলে নিলাম। এইবার এর মধ্যে আরও 1-1.5 চামচ তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা। এবার কয়েক কোয়া রসুন একটু থেঁতো করে রেখেছি, সেই রসুন থেঁতো এর মধ্যে দিয়ে দেব। এই সজনে শাকের মধ্যে একটা জংলি জংলি টাইপের গন্ধ হয়, এই রসুন দিয়ে করলে এই গন্ধটা আর থাকে না। যদি পুরোই নিরামিষ কেউ খেতে চায় তাহলে রসুন না দিয়েও খেতে পারে। এবার 2টো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার রসুন পেঁয়াজ এটা একটুখানি ভেজে নেব, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হয়ে গেছে আমার ভাজা। এবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, আর নুন আমি এখন দেব না, যেহেতু আমি শাকটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই নুনটা পরে দেখে যদি লাগে তবেই দেব, নাও লাগতে পারে। এবার যে আলু আর শাক আমি ভেজে তুলেছিলাম, শাক ভাজিনি, আলুটা ভেজে তুলেছিলাম, শাকটা সেদ্ধ করা আছে, এবার সেই শাক আলু এবার দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এর সাথে ভালো করে একটু ঢেকে ঢেকেই করব, খুব বেশি ভাজা ভাজা নয়। যেহেতু আলুগুলোও রয়েছে, তাই এটাকে আমি একবার ঢেকে দেব। ঢেকে 2 মিনিট মতো একটুখানি হতে দেব। আবার 2 মিনিট পর ফিরে এলাম, আবার একটু নেড়ে দেব। দেখো কি সুন্দরভাবে আলু পেঁয়াজ এগুলোর সাথে মিশে যাচ্ছে, আলু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও একবার একটু ঢেকে দেব। এই ঢাকা চাপা দিয়েই শাকটা রান্না করব। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। যারা নতুন বন্ধু দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকেও, পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। দেখো আমি আবার ঢাকা খুলে দিয়েছি, এবার আমার শাকটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই রকমভাবে সজনে শাক খেলে সজনে শাকের উপকারিতাও যেমন আছে, তেমনি এটা মুখরোচকও অনেকটা হয়। দেখো হয়ে গেছে আমার। শাকটাকে আমি খুব বেশি ভাজিনি, শাকটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, পরে আলু পেঁয়াজের সাথে ঢেকে ঢেকেই রান্না করলাম। সামান্য একটু চিনি দিলাম যাতে একটু টেস্টটা ভালো লাগে। ব্যাস আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে যে বড়ি আমি ভেজে রেখেছি, সেই বড়িগুলো হাতে গুঁড়িয়ে নিয়েই ওপর দিয়ে রাখবো। খাওয়ার সময় এই ভাজা বড়িগুলোর সাথে এই শাকটা খেতে খুবই ভালো লাগে। লঙ্কাটাও ভাজা হয়ে রয়েছে, সেই লঙ্কাটাও আমি রেখে দিলাম। আর একটু সাজানোর জন্য, যেহেতু নিজের গাছের পাতা, তাই চারপাশে একটু পাতা দিয়ে তোমাদের একটু মনোরঞ্জন করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের রেসিপিতে। ধন্যবাদ।